আমরা এর ফিডব্যাক পাচ্ছি। বিশেষ করে আমরা মাঠে গিয়ে যখন দেখি, সেদিন একজন কৃষক মাটি পরীক্ষার জন্য নমুনা নিচ্ছিল। তার মাটি অন্যান্য কৃষকরা দেখে বলল, তার মাটির রং বেশ কালো। বলল যে প্রচুর পরিমাণে সে এখানে গোবর এবং পচা গোবর এবং জৈব সার দিয়ে থাকে। জৈব সার উৎপাদনের দাম তৈরি। জৈব সার আমরা আগে মনে করতাম যে শুধুমাত্র গরুর গোবর দিয়েই হচ্ছে জৈব সার হয়। সেখানে কিন্তু জৈব সারের কোয়ালিটিটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে লস হয়। যেমন তারা হচ্ছে জৈব সারটা একটা গর্ত করে মাটির মধ্যে ফেলায়। বিশেষ করে আমার সব থেকে বেশি পানি লাগে এখন হচ্ছে বোরো ধান জমিতে আছে। তো আমরা কৃষক ভাইদের বলি যে পানি সাশ্রয়ী হওয়ার জন্য, কারণ পানির কিন্তু খুব সংকট। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, বাট মাত্র 1 ভাগ পানি আমরা ব্যবহার করতে পারি। জৈব সার আমাদের ব্যবহার করা উচিত। মানে গোবরের সার যেগুলা, ওইগুলো আমাদের ভুত খেতে দিয়ে ওইগুলা দিয়ে উৎপাদন করা উচিত। তো এটা বের হয়ে আসলে আমাদের জন্য উপকার। চাষে যখন যেমন জমি বাঁচবে, প্লাস আপনার মাটি খরচও কমবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মাটি অত্যন্ত উর্বর, যা যে কোনো ফসল উৎপাদন হয় বাম্পারভাবে। কিন্তু দুঃখজনক হলো এই উর্বর মাটিকে অনুর্বর করছে কৃষকরা। কারণে অকারণে তারা মাটিতে অত্যাধিক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। কৃষকদের এমন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে দিন দিন মাটি তার উর্বরতা একদিকে হারাচ্ছে, অন্যদিকে ওই মাটি থেকে যা ফসল উৎপাদন হচ্ছে তা সম্পূর্ণ বিষযুক্ত। ফলে আমরা বিষযুক্ত খাবার খাচ্ছি প্রতিনিয়ত। এ ব্যাপারে কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানায়, আগে একটা জমি একটা চাষ করার পরে ওই জমি ফেলাই রাখতো, এই 2-3 মাস ফেলাই রাখতো, তারপরে আর একটা চাষ হতো। এখন ওই জমিতে উর্বর সার ব্যবহার করতো, গোবরের সার। এখন সেই গোবরের সারও কৃষকের কাছে নাই। তারপরে কৃষকরাও তেমন একটা ব্যবস্থা করতে পারে না। সেক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার করে। তো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অনেকের সুবিধার অসুবিধাও আছে। সুবিধাগুলো আছে যে ফসল অনেক বৃদ্ধি হয়, অনেক ফলন বেশি করা যায়। আর কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে, এবং কীটনাশক না হলে আর চাষ হয় না। প্রতিটা চাষেই কীটনাশক দিয়েও আমরা কন্ট্রোল করতে পারিনি। মাটি এবং খাদ্য দুটোই ক্ষতি। মাটি তো ক্ষতি হচ্ছে, আমাদের যে খাদ্য জমির থেকে হচ্ছে সেটাও ক্ষতি হচ্ছে। এতে ক্ষতি দুটোর মধ্যে আমরা পড়ছি। অবশ্যই জৈব সার ব্যবহার করা উচিত। কারণ আছে, আগে গরু বাছুর ছিল বেশি, গরু বাছুরের গোবর পাওয়া যেত, এখন তো আর তা পাওয়া যায় না। এখন ধরেন একটা গরু পুষলে সেই গোবরটাও ঘষি বানা ই করে ফেলা দেয়। আর আগে জমি ধরেন চাষ হইতো, একটা ফসল হইতো, দেখা যায় ওই আবার 1 মাসে আষাঢ়ি ধান লাগাইতো। এখন একটা জমি চার ফসলও করা হচ্ছে, অত সার না হলে তো আর সেই ফসলটা তোলা যাচ্ছে না। এই কারণবশত দেখা যায় জৈব সার ব্যবহার করা লাগছে। আর কীটনাশক, আগে ধরেন আমরা কীটনাশকের সে অত চলিত ছিল না। কীটনাশক আগেকার আমার বাপ চাচারাই কইতো যে পোকাও না খায়, যা হয়তো তাতেই মনে হইতো যে বেশি। কিন্তু এখন আমরা দেখছি যে 1 বিঘে যদি 10 কেজি ধানও নষ্ট হয়, ওইটা আমরা হতে দিচ্ছি না। এই কারণে ধরেন আমরা কীটনাশক ব্যবহার করছি। বিষ এখন ওই ফলন দেখতে যে এখন তো ধরেন ওইগুলো আমরা মানছি না। এখন জৈব সার না দিলে তো আর আমরা ক্ষেত জন্মাতে পারছি না। এখন সেই রাসায়নিক ব্যবহার করছি জৈব না পাওয়ার কারণে। এখন জৈব সার আমরা ধরেন যে প্যাকেটে সার পাওয়া যাচ্ছে, আমরা অনেকেই অবিশ্বাসী দিলে হবে কিনা। যদিও এটাতে আমার অফিসাররা বলছে যে আপনারা 1 মন করে জৈব সার কিনে দেন। আমরা দেখছি যে ওটা দিয়ে হবে কিনা হবে, আমার মানে মনে সন্দেহ। হয়তো কেউ কেউ করছে, কেউ কেউ আছে রাসায়নিক ছাড়া, রাসায়নিক নির্দিষ্ট হয়ে গিয়েছে আমরা। এখন এগুলা না দিলেই ফসল উৎপাদন হচ্ছে না। এখন সার যে কোনো জিনিসের সার ছাড়া কোনো খ্যাতি উৎপাদন হচ্ছে না আমাদের। সবজি, হ্যাঁ, সবজি থেকে শুরু করে ধান পর্যন্ত, ধান, গম, ভুট্টা সবই সার দিয়ে হয়। তারপরে এইসব রাসায়নিক সার লাগে। হ্যাঁ, সার মানে তো বিষ খাচ্ছি আমরা। সার মানে যে বিষ খাচ্ছি, এদের কোন সব তো নেই, সব
বিষ শরীরে ঢুকছে। এইসবগুলো থেকেই তো আমরা তো খাচ্ছি, খাওয়ার মাধ্যমে তো পেটে যাচ্ছে, পেটের থেকে তো এগুলো সব বিষ যাচ্ছে আমাদের পেটে। জৈব সার আমাদের ব্যবহার করা উচিত, মানে গোবরের সার যেগুলা ওইগুলো আমাদের ভূত খেতে দিয়ে ওইগুলা দিয়ে উৎপাদন করা উচিত। রাসায়নিক সার ব্যবহার করছি ক্ষেত ভালো হওয়ার জন্য, কালো হওয়ার জন্য, ক্ষেতটার ফলন যাতে বেশি হয়, এই কারণেই। বিযুক্ত হলে তো কিছু করার নাই, আমাদের তো ভালো হওয়া লাগবে। ক্ষেতে ওষুধ ব্যবহার করলেই ওষুধ গাছের চেহারা ভালো থাকে, গাছ মোটা তাজা হয়, না দিলে তো হবে না। আগেকার মানুষ করেছে, এখন তো ফলন বেশি করছে লোক। আগে কি এরকম ধান হতো, এইরকম পেঁয়াজ হতো? আগে কয় মন পেঁয়াজ হতো? উচিত ওইভাবেই করা, মানে কীটনাশক বাদে করা। এখন সকলে যদি করে আমিও করব। বিষ খাচ্ছি, কথা সত্য। হ্যাঁ, বেরিয়ে আসতে হবে। বের হতে গেলে সব কীটনাশক বাতিল করতে হবে, দেওয়া যাবে না খেতে। জৈব সার দিয়ে আবাদ করতে হবে। জৈব সার মাটির মানে মানুষের জীবনের বাঁচে থাকতে হলে পানির প্রচুর প্রয়োজন। মাটির তেমন একটা তার জান যেটা বলে সেটা হচ্ছে জৈব সার। আর এই জৈব সার যদি আমরা মাটিতে ব্যবহার করি তাহলে সারের কীটনাশক এবং সার কম লাগবে, তাতে ফসলটা ভালো হবে, মাটিও বাঁচবে। তো এটা বের হয়ে আসলে আমাদের জন্য উপকার। চাষে যখন যেমন জমি বাঁচবে, প্লাস আপনার মাটি খরচও কমবে। সার থেকে যদি আমরা একটু পিছায় আসি, আমরা জৈব সার যদি বেশি ব্যবহার করে তাহলে আমাদের মাটিও বাঁচবে, খরচও বাঁচবে, তাতে এটা আবার লাভবান হবে চাষি। হ্যাঁ, আগামীতে আমরা চেষ্টা করছি জৈব সার বেশি করে করার জন্য। অপরদিকে কৃষকদের নিয়ে যাদের দেখভাল করার দায়িত্ব থাকে সেই কৃষি অফিসার কর্মকর্তা তারাও কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ পরিহার করে জৈব সার ব্যবহারের বেশি বেশি পরামর্শ দিচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেন কুষ্টিয়া জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ ডক্টর শওকত হোসেন ভূঁইয়া। কুষ্টিয়া জেলা একটি ঐতিহ্যবাহী জেলা এবং কৃষিক্ষেত্রে এটা অনেক আগে থেকেই একটা অগ্রগামী কৃষি জেলা। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে মাঠ ফসল হয়ে থাকে। আপনারা জানেন কৃষি উৎপাদনের জন্য মাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা করা, অর্থাৎ মাটিকে সাস্টেইনেবল ভাবে, অর্থাৎ মাটির স্বাস্থ্য বজায় রেখে কৃষিকাজ করাটা খুবই জরুরি একটা বিষয়। এবং সে লক্ষ্যে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে মাটি পরীক্ষা করে সুষম এবং পরিমিত সার ব্যবহারের জন্য প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি মাটিতে পর্যাপ্ত পরিমাণে যাতে জৈব সার ব্যবহার করা হয় সে লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ এবং পরামর্শ এবং উদ্বুদ্ধকরণ মিটিং সভা করা হচ্ছে কৃষকদের এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। তো এই মাটিতে জৈব সার প্রয়োগের বিষয়ে আমাদের অনেক ধরনের কর্মসূচি রয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রকল্পের মাধ্যমে, যেমন ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে, ট্রাইকো কম্পোস্ট তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের খামারজাত সার তৈরি করা হচ্ছে। এই সারগুলো প্রয়োগের মাধ্যমে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ মাটিকে চাষ উপযোগী রাখার যে কার্যক্রমটা সেটা চলমান রয়েছে। বিশেষ করে আমরা এই মৌসুমে আমরা অনেক পরিমাণে ধনচা বীজ কৃষকদের কাছে বিতরণ করেছি এবং এই ধনচা যখন 45 দিন বয়স হবে এই ধনচা কৃষকরা মাটির সাথে মিশিয়ে দেবে। এতে মাটিতে যে উপকারী অণুজীবগুলো রয়েছে সেগুলো সুরক্ষা পাবে এবং মাটির স্বাস্থ্য বজায় থাকবে এবং আমরা আশা করি যে ভালো একটি ফলন পাওয়ার জন্য এবং মাটিকে চাষ উপযোগী হিসাবে টিকিয়ে রাখার জন্য এটা যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা এর ফিডব্যাক পাচ্ছি। বিশেষ করে আমরা মাঠে গিয়ে যখন দেখি, সেদিন একজন কৃষক মাটি পরীক্ষার জন্য নমুনা নিচ্ছিল, তার মাটি অন্যান্য কৃষকরা দেখে বলল তার মাটির রং বেশ কালো। বলল যে প্রচুর পরিমাণে সে এখানে গোবর এবং পচা গোবর এবং জৈব সার দিয়ে থাকে, এ কারণে সে পেঁয়াজ চাষের পরে যে ওখানে পাটের আবাদ করবে, পাটের পরে আবার সে আমন ধানে যাবে, অর্থাৎ 3-4টি ফসল নিচ্ছে। মাটির যে স্বাস্থ্য সুরক্ষা না হলে এতগুলো ফসল মাটি থেকে নেওয়া যাচ্ছে। তিনি বলেন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে, তাই আমরা এখন কৃষকদের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও গোবর সার ব্যবহারের উৎসাহিত করছি।
কথা বলেন কুষ্টিয়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রূপালী খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন সোহেল। কৃষকদের উদ্দেশ্যে আমাদের মেসেজ হচ্ছে, আমরা চাই যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের হচ্ছে জৈব সার গ্রাম তৈরি হোক, মানে জৈব সার উৎপাদনের গ্রাম তৈরি হোক। জৈব সার আমরা আগে মনে করতাম যে শুধুমাত্র গরুর গোবর দিয়েই হচ্ছে জৈব সার হয়, সেখানে কিন্তু হচ্ছে জৈব সারের কোয়ালিটিটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে লস হয়। যেমন তারা হচ্ছে জৈব সারটা একটা গর্ত করে মাটির মধ্যে ফেলায়, গর্তের মধ্যে ফেলায়, সেখানে কিন্তু কোনো রকম কোনো চালা থাকে না, সেখানে রোদ লাগে, বৃষ্টি পড়ে, সেখানে কিন্তু জৈব সারের কোয়ালিটিটা অনেকটা কমে যায়। এবং হচ্ছে এখন যে সময় অনেকের বাড়িতে দেখা যাচ্ছে গরুও নাই, আগে এক সময় গরু দিয়ে হাল চাষ করা হতো, চাষবাস করা হতো, কিন্তু এখন কিন্তু মানে আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষকরা চাষাবাদ করছে। সেক্ষেত্রে গরুর সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো থেকে কেঁচো সার বা হচ্ছে খামারগত সার বা অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে জৈব সার তৈরি, সেই সার গুলো যদি তারা তৈরি করে আসে নিজেরাই, এবং বাড়ির যে জিনিসপত্র গুলো পাওয়া যায়, যেমন প্রত্যেকদিন 3 বেলা কিন্তু গ্রামে কিন্তু রান্না হয়, মেয়েরা রান্না বান্না করে, সেখানে অনেক পরিমাণে আমাদের হচ্ছে শুকনো কাটা হয়, আর আবার হচ্ছে ঝাড় দেওয়ার ময়লা আবর্জনা হয়, গরুর গোয়ালের কিছু আবর্জনা হয়, সেগুলো দিয়ে যদি হচ্ছে দুটো চেম্বার করে, সেই চেম্বারের থেকে কিন্তু হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই কিন্তু হচ্ছে জৈব সার তৈরি করা সম্ভব। বা কেঁচো সার হচ্ছে, কেঁচো সার মানে কেঁচো দিয়ে তৈরি করা হয়, তো সেই কেঁচো কিন্তু আমরা যখন কেঁচোর কথা শুনি তখন আসলে আমাদের ভিতরে একটা ভীতির কাজ করে যে কেঁচো কেমন একটা ভয় লাগে, কিন্তু আমরা যে কেঁচোটা হচ্ছে কেঁচো সার তৈরি করার জন্য ব্যবহার করি, সেটা কিন্তু হচ্ছে মানে কেঁচো প্রকৃতপক্ষে নিরীহ প্রাণী। সে কিন্তু তাকে কামড়াও না, কিছু না, কিন্তু কুৎসিত চেহারার কারণে আমরা ওটাকে দেখে ভয় পাই। তো ওইটা আমরা যদি কেঁচো সার কেঁচো দিয়ে যে সার তৈরি করি, অনেক পুষ্টি সমৃদ্ধ বা অনেক হচ্ছে ভালো অর্গানিক মাধ্যম একটা, সেটা দিয়ে এবং খুব অল্প সময়ে শুধুমাত্র আহ আমরা যে গ্রামে যে কোলা আছে, যেটা যে আগে গুড় রাখতো, সেসব কোলার মধ্যে কিন্তু আমরা পারিবারিক ভাবে একটা ফ্যামিলি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা তার মধ্যে হচ্ছে এই কেঁচো সার দিয়ে কেঁচো দিয়ে জৈব সার তৈরি করতে পারি। এরকম পদ্ধতি গুলো আছে যদি করে, আমরা চাই যে প্রত্যেক বাড়িতে কৃষক হচ্ছে জৈব সার তৈরির তৈরি করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে রাসায়নিক সারের আমরা জানি যে অনেক সময় অনেক চাহিদা তৈরি হয় বা কৃষকের প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু আমরা যখন এই সারগুলো কৃষক ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবে, তখন আলটিমেটলি আস্তে আস্তে রাসায়নিক সারের প্রতি তাদের হচ্ছে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা হতে পারে। শুধু আমরা না, যখন আমরা দেখবো যে দেশে সকল গণমাধ্যম একটা বিষয় গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু কৃষক বিষয়টা আলাদাভাবে নিবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এসে ইনডোর ট্রেনিং করাচ্ছি, কিন্তু কৃষক কিন্তু এখন অনেক আপডেট, তার মোবাইল ব্যবহার করছে। যখন অনলাইনে বিষয়গুলো দেখবে যে না, আমার সকলে চাচ্ছে যে জৈব সারের যে ব্যাপারটা, এটা প্রমোট করার জন্য। তো এই জন্য আমি চাই যে আপনারা যদি প্রচার করেন, আশা করি একটা পজিটিভ ভাইব সমাজে তৈরি হবে। এবং আপনারা যে সমাজের কি বলে উন্নতি চান, কৃষক ভাইদের উন্নতি চান, এটা কিন্তু প্রমাণিত হবে। ফসল উৎপাদনে পানি হচ্ছে খুব জরুরি বিষয় এবং অত্যাবশ্যকীয়। বিশেষ করে আমার সব থেকে বেশি পানি লাগে এখন হচ্ছে বোরো ধান জমিতে আছে। তো আমরা কৃষক ভাইদের বলি যে পানি সাশ্রয়ী হওয়ার জন্য, কারণ পানির কিন্তু খুব সংকট। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, বাট মাত্র 1 ভাগ পানি আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার উপযোগী। তো কিছু প্রযুক্তি আছে, যেমন AWD আমরা বলি যে পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো, এই পদ্ধতি অবলম্বন করে আমরা প্রায় 40 ভাগ পানি ব্যবহার কমানো সম্ভব। পাশাপাশি আপনি যেটা বলছেন যে জিকে প্রভাবটা, আমরা কিন্তু কিছুদিন আগেও ডিসি স্যারের একটা প্রোগ্রাম করলেন সবার সমন্বয়ে। তো যে কোঅর্ডিনেশনগুলোর গ্যাপ ছিল, আশা করি এখন থেকে সেই গ্যাপটা ফিল আপ হবে এবং আগামীতে কৃষক তার ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী পানি পাবেন। আর এই ডিজেলের যে সংকটটা বললেন, এটা হচ্ছে যে এটা একার পক্ষে এটা মোকাবেলা করা বা এটা সমন্বয় করা সম্ভব না। আমি চাই যে প্রশাসন, কৃষি বিভাগ সকলের সমন্বয়ে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আমার কৃষক ভাইরা যেন প্রয়োজন মতো জ্বালানিটা পান, যে জ্বালানি ব্যবহার করে ওনার উৎপাদনের কাজে লাগাবেন। মোহাম্মদ রফিক, RK News 24।